এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব আওয়ার নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো কেমন আছেন শিক্ষা কারিগররা, যারা দিনরাত পরিশ্রম করে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেন? অল্প বেতনে কেমন চলে তাদের পরিবার, কেমন তাদের জীবনধারা, কেমন তাদের জীবনমান? আসুন আমরা জেনে নেই মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক আব্দুর রহমান স্যারের কাছ থেকে। স্যার, এনটিআরসিএতে যোগদান করা নতুন একজন শিক্ষক সর্বসাকুল্যে আসলে কত বেতন পায়? তাদের স্টার্টিংটা হলো স্কেল হলো 12,500 টাকা, হাউস রেন্ট 1,000 টাকা, মেডিকেল 500 টাকা, সর্বসাকুল্যে 14,000 টাকা। সেখান থেকে আবার প্রভিডেন্ট ফান্ডে 10% কর্তন করা হয়, যা 1,250 টাকা। তাহলে সর্বসাকুল্যে থাকে 12,700 টাকা। 700 টাকা, ইয়েস। আচ্ছা, 12,700 টাকা সর্বসাকুল্যে শিক্ষকদের থাকে। এই টাকা দিয়ে আদৌ কি জীবন ধারণ করা সম্ভব? কখনোই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কখনোই সম্ভব নয়। একজন শিক্ষক তার নিজ এলাকায় যদি যোগদান করে তাতেই তো সম্ভব নয়। তাকে যদি অন্য এলাকায় যোগদান করতে হয় সেক্ষেত্রে পরিস্থিতি কেমন হতে পারে? সেই ক্ষেত্রে যেমন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো একজন শিক্ষককে কক্সবাজারে বদলি করা হয় বা তাকে নিয়োগ দেওয়া হয়েছে, অথবা খুলনার বাগেরহাটে নিয়োগ দেওয়া হয়েছে। সে যদি তার বাসায় পারিবারিক কারণে তার বাবা মা অসুস্থ হয়, পরিবারের কেউ যদি অসুস্থ হয়, এখানে যদি আসতে যায় তাহলে তাকে 3 থেকে 4,000 টাকা খরচ করতে হয়। এই একটা বিষয় আছে। তাদের ঈদের ছুটিতে আসতে হয় এবং তাদের যে বোনাসটা আছে এটাও 25% ছিল, যা খুবই নগণ্য, যা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা অনেক কষ্ট করে বা 50% করেছে, যা শতভাগ আমরা আশা করেছিলাম যে এই বোনাসটা শতভাগ করবে, কিন্তু তারা 50% করেছে। আমরা আশা করব এটা শতভাগ করবে। স্যার, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি কোনো বৈষম্য আছে? বেতনের ক্ষেত্রে বৈষম্যটা প্রবল আকারে আছে। এখানে তাদের হাউস রেন্ট, সরকারি প্রতিষ্ঠানে হাই স্কুলগুলোতে হাউস রেন্ট দেওয়া হয় 40%, মেডিকেল তাদের 1,500 টাকা, আর বেসরকারি এমপিভুক্ত স্কুলে মেডিকেল হলো 500 টাকা, আর হাউস রেন্ট আছে মাত্র 1,000 টাকা। এবং বোনাস তাদের শতভাগ, আর এমপিভুক্ত স্কুলে বোনাস হলো 50% সদ্য হয়েছে। কিন্তু সিলেবাস, বই, সিলেবাস, পড়ার ধরন, রুটিন সব এক। এমনকি অনেক সরকারি হাই স্কুলের চেয়ে এমপিভুক্ত হাই স্কুল কলেজের তাদের ফলাফল অনেক অনেক ভালো, কিন্তু বেতন বৈষম্য আকাশ পাতাল ব্যবধান। তো বর্তমান সরকারের উচিত হলো এই বৈষম্যগুলো দূর করা। সম্মানিত দর্শক, আমি এসেছি উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহেবের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা স্যার, এই মাধ্যমিক শিক্ষকদের মধ্যে প্রমোশন ভিত্তিক কি সহকারী প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষক হওয়ার সুযোগ আছে কিনা? না, এই মাধ্যমিক সেকশনে সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন সহকারী শিক্ষক থেকে প্রমোশনের ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক হওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনি যদি প্রধান শিক্ষক হতে চান, সেই যোগ্যতা যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি কিভাবে প্রধান শিক্ষক হতে পারবেন? এটা প্রতিষ্ঠান থেকে একটা বিজ্ঞাপন দিবে। সেই বিজ্ঞাপনের ভিত্তিতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে সহকারী প্রধান শিক্ষকগুলো শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। আর সেই আবেদনের ভিত্তিতে ম্যানেজিং কমিটি তারা নিয়োগ দিতে পারবে। তার মানে হলো যে দীর্ঘদিন চাকরি করার পর, অভিজ্ঞতা অর্জন করার পর, দক্ষতা, বিচক্ষণতা সব কিছু অর্জন করবার পর আবার একজন শিক্ষককে কি করতে হচ্ছে? আবার আবেদন করতে হচ্ছে, ম্যানেজমেন্টের পিছনে ঘুরতে হচ্ছে, আবার প্রয়োজনে মোটা অঙ্কের টাকা ডোনেশন করতে হচ্ছে, তারপরে তাকে গিয়ে প্রধান শিক্ষক হওয়া অথবা সহকারী প্রধান শিক্ষক যারা হতে চায় সেই সুযোগটা থাকে। আমরা যেটা মনে করি, এই সিস্টেমটা থাকার কারণেই প্রতিষ্ঠানে দুর্নীতিটা বেশি। বেতন কাঠামোর দিক থেকে সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক উভয়ের বেতন কাঠামোর দিক থেকে যদি একটু বলেন। এখানে অত্যন্ত দুঃখের বিষয় যে একটা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এমন একটা পোস্ট, এইখানে স্কুলের সার্বিক দায়িত্ব তাকে পালন করতে হয়। ক্লাস নেওয়া থেকে শুরু করে ক্লাস পরিচালনা করা এবং অ্যাডমিনিস্ট্রেশন যা আছে
সেখানেও কিছু অংশ তাকে সহায়তা দিতে হয়। কিন্তু দুর্ভাগ্য হলো যে একজন সিনিয়র শিক্ষকের থেকে সহকারী প্রধান শিক্ষকের বেতনের পার্থক্য শুধুমাত্র 1,000 টাকা। আর এরপরের আরেকটা যেটা দুঃখের বিষয়, সেটা হলো যে সহকারী প্রধান শিক্ষকের যদি দীর্ঘদিন 10 বছরও যদি অভিজ্ঞতা থাকে, তাদের কোনো স্কেল নাই। ওই একটা জায়গায় আমরা বলতে পারি একটা ব্লক পোস্ট। সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা বড় একটা পার্থক্য, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আমরা বারবার সরকারের কাছে আমরা আবেদনও করেছি, কিন্তু সরকার এখন পর্যন্ত আমাদের জন্য কিছুই করেননি। যেখানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে 8,000 টাকা বৈষম্য। প্রধান শিক্ষক আমাদের চাইতে 8,000 টাকা স্কেল বেশি, আর আমাদের সহকারী শিক্ষক যারা আছেন তাদের সাথে আমাদের কোনো বৈষম্যই নাই, একদম লেভেল। ঠিক যদি বলতে যাই কলুর বলদ, এছাড়া আর অন্য কিছু বলার নাই। আমি আপনার কাছে জানতে চাই, এনটিআরসির মাধ্যমে যখন প্রথম কোনো শিক্ষকের নিয়োগ হয় তখন তাদের বেতন স্কেল হচ্ছে 1250 টাকা। তো এত কম টাকায় শিক্ষকদের জীবন মান যদি ভালো না চলে, ভালো শিক্ষা কী করে আমরা প্রত্যাশা করি? তো এর থেকে উত্তরণ আমরা কি আসলে আদৌ প্রত্যাশা করতে পারি কি না? ধন্যবাদ। আসলে এনটিআরসি থেকে এন্ট্রি লেভেলে আমাদের যে সকল শিক্ষক নিয়োগ হয়ে থাকে, সরাসরি তাদেরকে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। যাদের বিএড স্কেল থাকে না তাদেরকে 11তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। আর তারা বর্তমান সরকারের যে প্রচলিত বিধিবিধান রয়েছে সেই অনুযায়ী আনুষঙ্গিক ভাতাদি পেয়ে থাকেন। তো একসময় আসলে এই অবস্থাটা তো ছিল না। সরকার 60%, 70%, 80% এইভাবে তাদেরকে বেসিক পে করতেন। পরবর্তীতে কিন্তু সরকার 100% বেসিক পে করে। শুধু তাই নয়, তাদের আরও আনুষঙ্গিক সুবিধা দিয়ে বৃদ্ধি করেছেন। এরপর তাদের ইনক্রিমেন্ট ব্যবস্থাটি চালু হয়েছে। এখন প্রতি বছরে কিন্তু গভর্নমেন্ট অফিসারদের মতো তারা 5% ইনক্রিমেন্ট সুবিধাটি পাচ্ছেন। পাশাপাশি গভর্নমেন্ট বিভিন্ন অনুদান যখন দিচ্ছে, যে বিশেষ সুবিধা, সেটাও কিন্তু তারা পাচ্ছেন। এবং আমরা আশা করি যেটা পর্যায়ক্রমে গভর্নমেন্টের সামর্থ্য অনুযায়ী আরও বৃদ্ধি করবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষকদের জীবন মান কেমন হতে পারে ইতিমধ্যেই তা অনুমেয়। একজন বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার বা একজন রিক্সাওয়ালা ভাইও এখন যে উপার্জন করে তাতে মোটামুটি তারা পরিবার নিয়ে চলতে পারে। কিন্তু 12,700 টাকায় ঘর ভাড়া দেবে, বাজার করবে, জীবন চালাবে, সন্তানাদি, পরিবার পরিজন, অথবা যদি মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, আদৌ কি তারা বাবা মাকে দেখতে আসতে পারে ভাড়ার অভাবে? এই যদি হয় শিক্ষকদের করুণ অবস্থা, এ থেকে যদি উত্তরণ না হয় তাহলে আমরা ভালো ফলাফল মেধাবী শিক্ষার্থী গড়তে হবে, এই কথাগুলো কি বড়ই বেমানান হয়ে যায় না? যেখানে পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের মান এবং মর্যাদা এত বেশি যে কোনো দেশে এমনও আছে যে এমপি মন্ত্রীর গাড়ি যানজটে আটকা থাকতে পারে, কিন্তু শিক্ষকের গাড়িকে সম্মানের সাথে বের করে দেয় ট্রাফিক পুলিশ। এই যদি হয় শিক্ষকদের অবস্থান সেখানে, আর আমার দেশের শিক্ষকরা তারা ঈদের দিনেও ভালো বাজার করতে যেন অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়, 100% বোনাসটা পর্যন্ত দেয়া হয় না। এই বৈষম্য, এই অবস্থা তো চলতে পারে না। অবশ্যই ব্যক্তিগতভাবে মনে নয়, সমস্ত শিক্ষকরা মনে করে যদি শিক্ষাকে সত্যি জাতীয়করণ করা হতো তাহলে এই অবস্থা থেকে অনেকাংশেই মুক্তি পেত শিক্ষকরা। সমাজকে এগিয়ে নিতে শিক্ষকদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। তাই আমি মনে করি সমস্ত শিক্ষকদের উচিত জাতীয়করণ করার উদ্দেশ্যে, জাতীয়করণ হওয়ার উদ্দেশ্যে তাদের আরও বেশি পরিমাণে দাবি করা, আন্দোলন করা, সজাগ হওয়া, কথা বলা উচিত। এখন কোনো শিক্ষক যদি মনে করে যে ভাই গেলেই দাবি আন্দোলন হয়ে যাবে, আমি যাব কেন, তাহলে এটা কিন্তু যৌক্তিক নয়। বরং এই প্রেক্ষাপট থেকে বাঁচবার জন্য সকল শিক্ষককেই কথা বলতে হবে বুদ্ধিজীবী, সুশীল, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, মিডিয়া, সবাইকে বাঁচাতে হবে। শিক্ষকদের বাঁচাতে হবে, শিক্ষার পরিবেশ বাঁচাতে হবে, সামগ্রিক বাংলাদেশের শিক্ষাকে।